হ্যালো অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমাদের তৃতীয় ক্লাস পলিটি। তো আমরা ইন্ডিয়ান পলিটি ক্লাস করছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস। সো লেকচার নাম্বার থ্রি। ওকে, তো লেকচার নাম্বার 3, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা গততে আমরা আলোচনা করেছিলাম কি, তোমার গভর্নেন্স আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আজকের যে বিষয়টা হচ্ছে, আজকে আমরা আলোচনা করব ল, রাইট, অধিকার। তো আজকের আলোচনা হচ্ছে রাইটস। হ্যাঁ, তো রাইটস আবার কি? আমরা অনেক সময় বলে থাকি দিস ইজ মাই রাইটস, এটা আমার অধিকার, তুমি নিতে পারবে না, তুমি এরকম করতে পারবে না, ওরকম করতে পারবে না। তো রাইটস আমরা অধিক সময় আমরা বলে থাকি রাইটস রাইটস রাইটস। তো রাইটস আবার কি? তো রাইটস হচ্ছে ক্লেম অফ ইন্ডিভিজুয়াল, which is recognized by society. 1 minute. Recognized by society and enforced by the state. বুঝতে পারলে? মেন অধিকারটা কি হচ্ছে, রাইটস মানে কি, ক্লেম অফ ইন্ডিভিজুয়াল রেকগনাইজড বাই সোসাইটি, এনফোর্সড বাই দ্য স্টেট, দ্যাট ইজ রাইট। তো এখানেও ক্লেম অফ ইন্ডিভিজুয়াল মানে এখানে বলছে ক্লেম অফ ইন্ডিভিজুয়াল মানে ধরো আমি আমার নাম এ, ধরো, হ্যাঁ, এ কি করছে, একটা ল আছে, ধরো আমি বলছি যে বিধবা বিবাহ বা বাল্য বিবাহ হলো বাল্য বিবাহ আমি বলছি খারাপ। তো আমি আওয়াজ উঠালাম যে বাল্য বিবাহ যে হচ্ছে এটা খারাপ। তো আমাদের যে সোসাইটি রয়েছে তারাও সেটা মেনে নিল, যে তারাও বলছে যে হ্যাঁ সত্যি এই ব্যক্তি যে বলছে বাল্য বিবাহ খারাপ, সেটা সত্যিই খারাপ। তো যে আমাদের সোসাইটি ছিল, এনা সোসাইটি হবে সোসাইটি, রেকগনাইজ বাই সোসাইটি। তো আমাদের সোসাইটি তাও মেনে নিল যে বাল্য বিবাহ খারাপ। তো একটা ইন্ডিভিজুয়াল আমি মানলাম এবং সোসাইটি তাও মেনে নিল যে হ্যাঁ এটা আমাদের জন্য খারাপ একটা অ্যাঙ্গেল, বাল্যবিবাহকে বন্ধ করতে হবে। তো আমিও মেনে নিলাম আর সমাজও সেটা মেনে নিল। এর ফলে স্টেট বলতে পার্লামেন্টে হোক বা ইন্ডিয়া, এখানে স্টেট বলতে ইন্ডিয়া, ধরো ইন্ডিয়া একটা ল তৈরি করলো, ড্রাফট তৈরি করলো যে বাল্যবিবাহ ইন্ডিয়াতে হবে না। এটা যদি হয় তাহলে কড়া নিয়ম তৈরি করা হয়েছে ও পানিশমেন্ট হবে, এটা তৈরি করা হলো। তো এবার ড্রাফট কি জন্য বললাম, ল কি জন্য বললাম না, কারণ এটা ধরে নাও এখনো পাস হয়নি, ধরো বা পাস হয়ে গেছে, ধরো যদি পাস হয়ে যায় তাহলে ল হয়ে যায়, ওটা হ্যাঁ নিয়ম হয়ে যায়, ল হয়ে যায়। যেটা যেটা তৈরি হলো, যেটা এখনো পার্লামেন্টে যায়নি, বিল পাস হয়নি, সেটা ড্রাফট। আর যদি বিল পাস হয়ে যায় সেটা ল হয়ে যায়। হ্যাঁ, ধরে নাও বিল পাস হয়ে গেল বা না হলো, তো সরকার কি করলো, একটা কানুন তৈরি করলো। এর ফলে লেখা আছে যে কানুন যে বিয়ে করবে তাকে পানিশমেন্ট করা হবে। তো আবারও বলছি, ল কাকে বলে, ক্লেম অফ ইন্ডিভিজুয়াল। আমি একটা ক্লেম করলাম যে এই জিনিসটা খারাপ, তো সেটা সোসাইটিও মেনে নিল, হ্যাঁ সোসাইটি বললো যে হ্যাঁ বাল্যবিবাহ খারাপ। এর ফলে সরকার কি হলো, একটা নিয়ম তৈরি করলো, ঠিক আছে, দ্যাট ইজ রাইটস। তো আমরা বলে থাকি, অনেক সময় বলে থাকি, যদি রাইটস আর ডিউটির মধ্যে আমরা ডিফারেন্ট করি, ডিউটিস। তো ডিউটি কি, দেখো ডিউটি মানে কর্তব্য, যেটা কর্তব্য। তো ডিউটি, রাইটস অ্যান্ড ডিউটিস এর মধ্যে যেটা ডিফারেন্ট হচ্ছে, দেখো দুটো সেম,
যদি তুমি রাইটস কে দেখো তাহলে তোমার কাছে ডিউটি হবে। এবার কি তুমি ইন্ডিয়ান সিটিজেন্স, তুমি ইউ এনজয় সার্টেন রাইটস, উই এনজয় রাইটস। লাইক কি হতে পারে? আর্টিকেল 15, দেন আর্টিকেল 19। আর্টিকেল 15 কি বলছে, আর্টিকেল 19 কি বলছে? এখানে এগুলোর মধ্যে আছে তোমার রাইট টু স্পিচ, এক্সপ্রেশনস, মুভমেন্টস, ক্রিয়েট অ্যাসেম্বলি এটসেট্রা। তো এগুলো কি তুমি যে কোনো জায়গায় যেতে পারবা ইন্ডিয়ার, রাইট টু মুভমেন্ট। তারপর তুমি কথা বলতে পারছি, আমি এরকম ভিডিও বানাচ্ছি কথা বলতে। আর্টিকেল 19 অ্যাকর্ডিং টু আর্টিকেল 19 ইউ ক্যান, আর্টিকেল 19 কি বলছে? এ রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস। 15 বলছে ইউ ক্যান নট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়াস, সেক্স, রেস, কাস্ট, প্লেস অফ বার্থ। হ্যাঁ, তো এই যে সময় তোমাকে রাইট দিয়েছে, ইউ এনজয় সার্টেন রাইটস, ঠিক আছে। এবার স্পিচ আছে, এটা রাইট টু স্পিচ আছে, তো তোমার কাছে রাইট টু স্পিচ আছে, আর্টিকেল 19 সাব ক্লজে এক্সপ্রেশন আছে। তো এটা না যে তুমি রাইট টু, এখানে রাইট টু অ্যান্ড এক্সপ্রেশন যেটা আছে, এখানকার মধ্যে এক্সেপশনস রয়েছে। কিছু জিনিস আছে যেটা তুমি করতে পারবে না, যেরকম ন্যাশনাল থ্রেট যদি থাকে তাহলে সেখানে। তো যখন আমি আর্টিকেল 19 পড়াবো তখন অবভিয়াসলি সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো। তো এবার ডিউটিস কি? তো ডিউটিস মানে তোমার কিছু কর্তব্য আছে যেটা তোমাকে করতে হবে। যেমন আমাদের ইন্ডিয়া, আমরা রেসপেক্ট করব, আমাদের যে ন্যাশনাল অ্যানথেম আছে ওটাকে আমরা রেসপেক্ট করব, আমাদের যে ফ্ল্যাগ আছে, ন্যাশনাল ফ্ল্যাগ আছে, তো ওটাকে আমরা রেসপেক্ট করব। তো ওগুলো যে আমাদের কর্তব্য, এটা আমাদের চলে এলো ডিউটিস এর মধ্যে, ঠিক আছে। তো আমরা রাইটস এবং ডিউটিস জানলাম। হ্যাঁ, এবার আমরা জানবো তোমাদের কনস্টিটিউশনস। আমরা তো ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটিতে কনস্টিটিউশনই দেখছি মেনলি। তো এখানে কারো সমস্যা আছে? দেখো, রাইটস অ্যান্ড ডিউটিস দ্য সেম কয়েন। তুমি রাইটসকে আলাদা করতে পারবে না ডিউটি থেকে, দুটো এক জায়গায় থাকে। যদি তুমি একটা কয়েন দেখো, 10 রুপিস কয়েন, 10 রুপিস কয়েন দেখো, তো সামনে 10 রুপিস লেখা আছে, পিছনে কিছু অংশ কিছু থাকে লেখা, ঠিক আছে। তো ওটাই, একটা কয়েনের দুটো জিনিস আছে। তুমি রাইট যদি তোমার কাছে থাকে, তোমাকে সার্টেন ডিউটিস ফলো করতে হবে, ইট ইজ মাস্ট, ঠিক আছে। তো আমাদের সেকেন্ড যে বেসিক কনসেপ্ট রয়েছে, তো ওটা হচ্ছে কনস্টিটিউশনস। সো কনস্টিটিউশনস কি? আমরা অনেক সময় থেকে বলছি কনস্টিটিউশনস। এবার আমরা জানবো কনস্টিটিউশনস কি, কনস্টিটিউশনস কাকে বলে। তো কনস্টিটিউশনস কি? ইট ইজ আ constitutions is rule, constitutions is rule book and constitutions is rule book or guide book দিতে পারো। to run the country, স্মুথলি, ঠিক আছে, স্মুথলি। দেখো কনস্টিটিউশন কি হচ্ছে? কনস্টিটিউশন ইজ রুল বুক ও গাইড বুক টু রান দি কান্ট্রি স্মুথলি। বলতে আমাদের দেশে যে সমস্ত নিয়ম আছে, সবকিছু কনস্টিটিউশন দ্বারাই চলছে দেশ, ঠিক আছে। যেমন তুমি এক্সাম্পল দিতে পারো, আমরা কনস্টিটিউশনে অলরেডি পড়বো পার্লামেন্ট, PMCM, দেন PMCM এগুলো পড়বো। তারপরে আমরা জানবো পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, আবারও জানবো আমরা সুপ্রিম কোর্ট,
হাইকোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ইউপিএসসি, এই সমস্ত কিছু একটা নেটওয়ার্ক রয়েছে, সেগুলো কোথায় রয়েছে? কনস্টিটিউশনে রয়েছে। ঠিক আছে, কিভাবে হবে, কে অ্যাপয়েন্ট করবে, কোয়ালিফিকেশনস কি, এভরিথিং সবকিছু কোথায় মেনশনস রয়েছে? কনস্টিটিউশনে রয়েছে। একটা পিএম কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, প্রসেস কি আছে, তারপরে তার কোয়ালিফিকেশনস কি আছে, তো সমস্ত কিছু কোথায় রয়েছে? তার একটা পিএম এর কাছে কি কি পাওয়ার রয়েছে, সবকিছু তারা ড্রাইভ করে ফ্রম দি কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশন থেকে সমস্ত পাওয়ার তারা ড্রাইভ করে। ঠিক আছে, এখানে কারো সমস্যা? তারপরে ধরো এবার কনস্টিটিউশন কি হচ্ছে? কনস্টিটিউশন হচ্ছে ইট ইজ আ ফান্ডামেন্টাল ল, ইট ইজ ফান্ডামেন্টালস বা সুপ্রিম বলতে পারো, ল অফ দ্য কান্ট্রি। কনস্টিটিউশনের ওপরে কোনো ল এক্সিস্ট করে না। ঠিক আছে, তো এটা ফান্ডামেন্টাল এবং সুপ্রিম মানে বুঝতে পারছো? দেখো আমাদের সুপ্রিম কোর্ট সব থেকে বড়, সুপ্রিম কোর্ট যেটাই বলে দিবে ওটাই কি ইন্ডিয়াতে লাগু হবে, কারণ সুপ্রিম কোর্টকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এবার তুমি আমরা যেটা দেখেছিলাম জুডিশিয়ারিতে, প্রথম ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এসছি। সুপ্রিম কোর্ট, তো তুমি ডিস্ট্রিক্ট কোর্টে যদি তোমার কেস থাকে তাহলে তুমি হাইকোর্টে অ্যাপিল করতে পারবে অ্যাকর্ডিং টু কোথায়? 124 আই থিঙ্ক, হ্যাঁ 140 ও 124 আই থিঙ্ক, 124, হ্যাঁ এটা দেখে নেবে একটু, আর্টিকেল 124 আই থিঙ্ক এটা। আর তুমি সুপ্রিম কোর্টে যেতে হবে 32 অ্যাকর্ডিং টু আর্টিকেল 32, হ্যাঁ। তো হাইকোর্ট, তুমি ধরে নাও একটা কেস আছে তোমার কাছে, তোমার কাছে একটা কেস আছে, 1 নম্বর কেস, সিরিয়াল নাম্বার, তো তোমার কেসটা তুমি হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারবে। আবার এই ওয়ান কেসটা আবার তুমি সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টকে আর চ্যালেঞ্জ করতে পারবে না কোনো জায়গায়। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বশেষ স্থান ফর জাস্টিস। ঠিক আছে, তো সিমিলারলি কনস্টিটিউশন কি হচ্ছে? ফান্ডামেন্টাল এবং সুপ্রিম ল, শেষ অন্তিম কি, এটাকে তুমি কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারবে না কনস্টিটিউশনসকে, অবভিয়াসলি। তো এবার যে আমাদের কাছে আছে কনস্টিটিউশন, দেখো আমাদের দেশে, হ্যাঁ সবকিছু আমরা বললাম, সবকিছু পিএম সিএম সবকিছু অ্যাপয়েন্টমেন্ট কিভাবে প্রসেস সবকিছু কনস্টিটিউশনে লেখা রয়েছে। তো যে আমাদের সাংস্কৃতিক কালচার, কাস্টম, ট্রেডিশনাল, তো যে সমস্ত জিনিস আছে সেগুলো সবকিছু কনস্টিটিউশনে লেখা রয়েছে। অল কাস্টমস অ্যান্ড ট্রেডিশন, conforming to the constitutions. কনস্টিটিউশন, দেখো আমাদের সমস্ত কাস্টম ট্রেডিশন কোথায় কনফার্ম আছে? কনস্টিটিউশনে। ইফ কোনো কাস্টম আছে যেগুলো কনফার্মিং নাই, বা ট্রেডিশন আছে যেগুলো কনফার্মিং নাই, কনস্টিটিউশনে লেখাই নাই কিছু, তো ওগুলো কি হবে? ইফ they not conforming from the constitutions, then কি হবে তারা? then they shall be কি হবে? they shall be unconstitutions। ঠিক আছে, unconstitutions, they shall be called as unconstitutions। এখানে কারো সমস্যা আছে বলো? দেখো যদি কোনো কিছু লেখা না থাকে, হ্যাঁ ধরে নাও
আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে ধরো একটা কালচার আছে যেখানে মানুষের রক্ত, ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ আসল না, একটা এক্সাম্পল দিচ্ছি যে মানুষের রক্ত সেখানে কি করা হয় বলতে পারো, ইউ ক্যান সে পান করা হয়, ঠিক আছে, ইউ ক্যান সে পান করা হয়, এটা একটা কালচারের অংশ, সেটা ছোট থেকে অনেক পুরোনো একটা কালচার ধরো, হ্যাঁ, কিন্তু সেটা কনস্টিটিউশনে কি আছে লিখা নাই, তো সেটা সুপ্রিম কোর্ট কি করতে পারে, ওই এই যে কালচারটা রয়েছে ওই কালচারটাকে কি করতে পারে, আনকনস্টিটিউশনস বলে দিতে পারে, আনকনস্টিটিউশনস, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কারো সমস্যা আছে বল। আবার আমি রিপিট করছি, আমাদের আলোচনার বিষয় ছিল কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন হচ্ছে একটা দেশকে চালানোর জন্য একটা যে বই লেখা হয়, সেই বইটাকে আমরা কনস্টিটিউশন বলি। কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, all custom and traditions conforming to the constitutions, if they are not conforming the constitutions, then they shall be called as unconstitutions, ঠিক আছে। যদি কিছু কনফার্মিং না থাকে কনস্টিটিউশনে, ওই যে ওই লকে কি বলা হয়, ল তো না, ড্রাফট বা ল যেই হয় ওই লটাকে মানে আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করা হয়। কে ডিক্লেয়ার করে, কেউ বলতে পারবে কে ডিক্লেয়ার করে আনকনস্টিটিউশন? সুপ্রিম কোর্ট। যেটা জুডিশিয়াল পাওয়ার, জুডিশিয়াল রিভিউ, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ দ্বারা সেই যে ল ছিল, নিয়ম ছিল, ওই নিয়মটাকে আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করে, ঠিক আছে। এখানে কারো সমস্যা? ঠিক আছে, আমরা নেক্সট যেখানে যাই সেটা হচ্ছে কনস্টিটিউশনে হচ্ছে 3টা অর্গান থাকে মেনলি। আমাদের কনস্টিটিউশনে 3টা মেনলি অর্গান থাকে, তো 3 যদি কনস্টিটিউশন দিই, আমাদের 3টা অর্গান রয়েছে। তো ফার্স্ট যেটা হচ্ছে লেজিসলেটিভ, সেকেন্ডটা হচ্ছে এক্সিকিউটিভ, এন্ড থার্ডটা হচ্ছে কি জুডিশিয়ারি, ঠিক আছে। তো আমাদের কাছে 3টা আছে। লেজিসলেটিভ মানে কি, দেখো যারা ল তৈরি করে, ঠিক আছে, যারা ল তৈরি করে তাদেরকে বলা হয় লেজিসলেটিভ। ল মেকিং, ঠিক আছে। ল মেকিং মনে থাকবে, লেজিসলেটিভ মানে ল মেকিং। এক্সিকিউট মানে যারা ল এক্সিকিউট করে। ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, ল ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। এক্সিকিউট মানে ল ইমপ্লিমেন্টেশন। জুডিশিয়ারি কি, যারা লকে কি করে, অ্যাডজুডিকেশন করে, ঠিক আছে। দেখো এবার জুডিশিয়ারিতে ল অ্যাডজুডিকেশন আমরা দেখলাম। দেখো এসআইআর যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর হয়েছে, হ্যাঁ, সেখানে 3টা নাম এসেছিল। প্রথম কি এসেছিল, একটারও ঠিক ছিল, কনফার্ম ছিল। 2 নাম্বারটা কি ছিল, অ্যাডজুডিকেশন, আর 3 নাম্বারটা কি ছিল, ডিলিট, ঠিক আছে। তো 3টাই ছিল, একটা ঠিক ছিল, কোনো পরিবর্তন ছিল না, যেটা আরেকটা সেকেন্ডটা হচ্ছে অ্যাডজুডিকেশন, থার্ডটা হচ্ছে ডিলিট। তো যাদের অ্যাডজুডিকেশন বলতে, এখন অ্যাডজুডিকেশন মানে বুঝতে পারলে, তোমারটা রিভিউ হয়ে আছে, কোর্টে যাবে, ঠিক আছে, ওটাকে বলে অ্যাডজুডিকেশন মানে বিচার করা, বিচারধীনে, ঠিক আছে, বিচার হবে, ঠিক আছে। তো আমাদের 3টা অর্গান, তো 3টা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। যারা ল তৈরি করে তাদের কি বলা হয়, লেজিসলেটিভ। যারা ল এক্সিকিউট করে তারা কি বলা হয়, বলো, ল ইমপ্লিমেন্টেশন। আর যারা
এক্সিকিউটিভ, আর যারা জুডিশিয়ারি ল এডজুডিকেশনস করে। এবার এক্সাম্পল দাও, এখানে দেখো আমরা যদি এখানে যদি দিই তো জুডিশিয়ারিতে দিই, তো জুডিশিয়ারিতে কি হবে? সুপ্রিম কোর্ট, আমি এবার নিচ থেকে যাই, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিসি, ডিস্ট্রিক্ট কোর্টকে চ্যালেঞ্জ করতে পারবে হাইকোর্ট, আর সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। আমি যে হাইকোর্টটা বলেছিলাম তোমাদের, হাইকোর্ট কোথায় আছে? এটা এটা হবে 226, ঠিক আছে? হাইকোর্টটা হবে 226। অ্যাকর্ডিং টু আর্টিকেল 226 ইউ ক্যান আপিল দি হাইকোর্ট, অ্যাকর্ডিং টু আর্টিকেল 226, ঠিক আছে? আর্টিকেল 226, এটা 114 হবে না, 124 যেটা লিখেছিলাম ওটা হবে না, 226, ঠিক আছে? 226 মনে রাখবে এটা। তো আমি এখানে একবার বলে দিচ্ছি, আর্টিকেল 32, এখানে 226, হ্যাঁ 226। তো দাঁড়াও একটু আমি এটা কালেক্ট করে দিচ্ছি, দেখি আমরা 226। ওয়েট আ মিনিট, হ্যাঁ 226, ঠিক আছে? দেখো আর্টিকেল 226, দ্য 226 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস পাওয়ার অফ দ্য হাই কোর্ট টু ইস্যু সার্টেন রাইটস, ঠিক আছে? রিট, তো বুঝতে পারলে 226 হবে, মনে থাকবে। প্রথম আমাদের নিচে কি আছে? ডিস্ট্রিক্ট কোর্ট, তাকে চ্যালেঞ্জ করতে পারবে হাইকোর্ট, কত নম্বর আর্টিকেলে? 226। এবার হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে হবে আর্টিকেল 32, অ্যাকর্ডিং টু 32 কে সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে পারে সুপ্রিম কোর্টকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, সুপ্রিম কোর্টের ওপর আর কেউ নাই, ঠিক আছে? তো এবার যদি আমরা লেজিসলেটিভ, প্রথম লেজিসলেটিভকে দেখে নিই, হ্যাঁ, লেজিসলেটিভকে যদি আমরা দেখি তো লেজিসলেটিভে কারা থাকে? পার্লামেন্ট থাকে, স্টেটে এটা তো সেন্ট্রাল লেভেলে, স্টেটে क्या থাকে? স্টেট লেজিসলেচার থাকে, এটা স্টেটের জন্য স্টেট। তো বুঝতে পারলে লেজিসলেটিভ কারা? যারা ল মেকার বা ল তৈরি করে যারা, তাদের, হ্যাঁ। তো কারা ল তৈরি করে? দেখো পার্লামেন্টের ল তৈরি হয়, আর স্টেটের জন্য কোনো যদি ল তৈরি হয় সেটা কোথায় যায়? স্টেট লেজিসলেচারে যায়। আর যেটা দেশের জন্য, পুরো দেশের জন্য যায়, যেটা ল তৈরি হয় সেটা কোথায় যায়? পার্লামেন্টে যায়, ঠিক আছে? পার্লামেন্টকে দুটি ভাগে করা, লোকসভা রাজ্যসভা। তো পার্লামেন্ট চ্যাপ্টার আমরা ডিসক্রাইব করবো, হ্যাঁ। তো এবার এক্সিকিউট কারা যে লটা তৈরি হলো কারা ইমপ্লিমেন্টেশন করে? দেখো এখানে কারা করে, তো আমি এটা রিমুভ করছি। তো কারা, এবার এখানে দেখো সিএম, দেশের জন্য পিএম, সিএম, ডিএম, তারা কি করে? লগুলো ইমপ্লিমেন্টেশন করে, যেন জনগণ, মানে যে সমস্ত জনকল্যাণের জন্য যে সমস্ত নিয়ম তৈরি করা হয়, যেন সেই নিয়ম, সেই যে লাভগুলো জনসাধারণের কাছে পৌঁছায়, তার জন্য ডিএম সিএম এরা কি করে? এক্সিকিউট করে। তো আমরা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আমরা জানলাম, ঠিক আছে? এবার আমাদের বিষয় হচ্ছে অর্গান, হ্যাঁ। এবার আমাদের বিষয় হচ্ছে টাইপ অফ কনস্টিটিউশনস, হ্যাঁ। তো যদি টাইপ অফ কনস্টিটিউশনস দেখি, তার আগে আমি বলে দিই টাইপ অফ কনস্টিটিউশন দেখি, তারপর নেচার অফ কনস্টিটিউশন যখন দেখবো তখন আমরা একটা জিনিস ডিসকাস করবো, ঠিক আছে? তো যদি আমরা টাইপ অফ কনস্টিটিউশনস দেখি, টাইপ অফ কনস্টিটিউশনস। সো টাইপ অফ কনস্টিটিউশনস দেখো কয়েকটা টাইপ আছে যেগুলো আমরা ডিসকাস করব, তিনটা মেনলি টাইপ আমরা ডিসকাস করব। তার মধ্যে আমরা প্রথম যে টাইপটা হচ্ছে ওটা আমরা যদি ডিসকাস করি, তো একটা টাইপ হচ্ছে কি রিটেন কনস্টিটিউশনস, অপরটা কি আনরিটেন কনস্টিটিউশনস। সো
সো আমরা একটা ক্লাসিফিকেশন করলাম, ধরে নাও এটা ক্লাসিফিকেশন টাইপ অফ, এটা এটা এক নাম্বার, হ্যাঁ এক নাম্বার ক্লাসিফিকেশন, এটা এক নাম্বার ক্লাসিফিকেশন। আমরা তিনটা ক্লাসিফিকেশন দেখবো, হ্যাঁ। তো যদি আমরা রিটেন আনরিটেন কনস্টিটিউশনস দেখি, তো রিটেন কনস্টিটিউশনস কি, দিস ইজ ক্রিয়েটেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কখন, এটা কত কত সালে ইনঅ্যাক্ট হয়েছিল, এটা ইনঅ্যাক্টিং ক্লজ কত 26 নভেম্বর 1949। তো ঠিক আছে, তো রিটেন কনস্টিটিউশন হচ্ছে কারা তৈরি করেছে, ওটা লিখে লিখে তৈরি হয়েছে, হ্যাঁ। যেটা আনরিটেন কনস্টিটিউশন এটা ইন্ডিয়াতে পাওয়া যায় প্রধানত। যদি আমরা প্রেমবেল দেখি, প্রেমবেল উইথ দ্য পিপলস অফ ইন্ডিয়া, আমরা এনডি যখন দেখবো প্রেমবেল, সো লেখা আছে নেকটিক ক্লজ 26 নভেম্বর 1949, ঠিক আছে, এটা 49 এটা 1949, ঠিক আছে। তো এটা ইন্ডিয়া। এবার যদি আমি আনরিটেন কনস্টিটিউশন, দেখো আনরিটেন কনস্টিটিউশনও, হ্যাঁ রিটেন কনস্টিটিউশন। রিটেন মানে বুঝতে পারলে না, রিটেন মানে হচ্ছে সমস্ত কিছু যে আমাদের কনস্টিটিউশন রয়েছে সব কিছু লিখিত রয়েছে, সবাই একটা একটা করে লিখেছে, একটা একটা ক্লজ লিখেছে, সব কিছু লিখেছে, হ্যাঁ। আনরিটেন মানে ইট ইস আ রিটেন কনস্টিটিউশন, ইট ইস a written constitutions. It is a written constitution, but it is not codified, but not codified. এখানে কোডিফাই, দেখো ইট ইজ আ রিটেন কনস্টিটিউশন বাট নট কোডিফাই। এখানে কোডিফাইড কথার অর্থ হচ্ছে উইদাউট প্ল্যানিং, উইদাউট প্ল্যানিং, ঠিক আছে। দেখো এখানে আমরা রিটেন কনস্টিটিউশন জানলাম, আমরা সবকিছু সমস্ত কিছু লেখা রয়েছে, বাট আনরিটেন কনস্টিটিউশন জানো এখানে লেখা রয়েছে, এটা রিটেন কনস্টিটিউশন বাট নট কোডিফাই, কোনো প্ল্যানিং ছাড়া। দেখো ধরে নাও আজকে কোনো একটা ঘটনা ঘটলো, তো ওখানে ল যদি এক্সিস্ট না করে, বা ল রয়েছে কিন্তু লটা উইক আছে, হ্যাঁ, তো ওই লকে চেঞ্জ করে এখন নতুন করে একটা ল তৈরি করে দেয়, ঠিক আছে। ওখানে কোনো এত রিজিড না। যদি আমরা এখনই পড়বো রিজিড আর ফ্লেক্সিবল, তখন আমরা আরেকবার জানবো ওটা। তো জেনে রাখো ওটা কোথায় পাওয়া যায়। তাহলে যদি এক্সাম্পল দিই আমরা, এটা আনরিটেন কনস্টিটিউশনস কোথায় পাবো, ব্রিটিশ কনস্টিটিউশনস, ঠিক আছে। Unwritten constitution, British constitution above, it is a written constitution but not codified, which mean without planning, British constitution, example British constitutions, ঠিক আছে। এখানে কারো সমস্যা, ভালো, এখানে কারো সমস্যা। আমরা এবার দ্বিতীয় যে বললাম, দ্বিতীয় ক্লাসিফিকেশনে যদি যাই, তো রিজিড আর ফ্লেক্সিবল রয়েছে। তো আনাদারে যদি যাই, তো এখানে দুটো টাইপ করো, রিজিড, rigid and flexible, ঠিক আছে। রিজিডটা কি আর ফ্লেক্সিবলটা কি? যদি আমরা রিজিড দেখি, কনস্টিটিউশন আমরা আলাদা অন্য একটা ক্লাসিফিকেশনে যদি দেখি, তো রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। তো রিজিডটা কি হচ্ছে, রিজিডটা হচ্ছে কি জানো, রিজিডটা হচ্ছে ইট ইজ difficult to amend, ঠিক আছে। it is difficult to amend, it is not difficult to amend, it is not difficult to amend কি করতে হবে, amend the constitutions, এখানে কনস্টিটিউশনের কথা বলছে, তো কনস্টিটিউশন
তো ইট ইজ ডিফিকাল্ট টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন, অ্যামেন্ড দি কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশনস, ঠিক আছে। তো এখানে যখন ডিফিকাল্ট থাকে, এটা এখানে নট, এটাকে তুমি রিজিড মানে তুমি ডিফিকাল্ট এটাকে তুমি আসানিসে মনতে এটা ইজ ডিফিকাল্ট টু অ্যামেন্ড। এটা যদি তুমি অ্যামেন্ড করতে চাও তাহলে জয়েন্ট অ্যাক্ট লাগে। জয়েন্ট অ্যাক্ট বলতে জয়েন্ট অ্যাক্ট ইন এ পার্লামেন্ট, আর কি থাকবে বলো, পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার যদি কোনো একটা বিল এই দুটো মিলে যদি ভোট দিয়ে বা কোনো মাধ্যমে এই দুটো কোনো বিলকে যদি বাতিল করতে হয় কনস্টিটিউশন থেকে বা কোনো আর্টিকেলকে, তাহলে দুজন পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ভোট মেজরিটি তোমাকে লাগবে, তারপরে তুমি একটা কোনো কনস্টিটিউশনের কোনো পার্টকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এই যে রিজিড কনস্টিটিউশন, এটা ইন্ডিয়াতেও রয়েছে, এটা আমেরিকাতেও রয়েছে। আমেরিকা, ইউ ক্যান সে আমেরিকা, ঠিক আছে। একটা এক্সাম্পল, এটা এক্সাম্পল। এবার দেখো ফ্লেক্সিবল ইট ইজ নট ডিফিকাল্ট টু অ্যামেন্ড দি কনস্টিটিউশনস, ঠিক আছে। কোনো ওখানে তো ইজিলি কোনো যদি লাগে যে হ্যাঁ এটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো ওরা ইজিলি ওটা চেঞ্জ করতে পারে। চেঞ্জ দি কনস্টিটিউশনস, ওকে, ঠিক আছে। তো আমি যদি এটার এক্সাম্পল দিই তো কি হতে পারে, এটা এক্সাম্পল কোন কনস্টিটিউশন, কোন দেশের কনস্টিটিউশন তো ফ্লেক্সিবল, তো ব্রিটিশ কনস্টিটিউশনস, ওকে, ঠিক আছে। তো এবার অন্যতম ইম্পর্টেন্ট টাইপ অফ কনস্টিটিউশনস দেখি। তো আরেকটা আমরা দেখি থার্ড নাম্বার ক্লাসিফিকেশনস অফ কনস্টিটিউশনস। তো আমরা অন্য একটা যদি ক্লাসিফিকেশনস দেখি, তো এটাকেও মেনলি দুটি ভাগ করে। হ্যাঁ, একটা হচ্ছে কি ফেডারেল আর একটা ইউনিটারি। ফেডারেল and unitary, constitutions, ঠিক আছে, constitutions। so federal constitutions আর unitary constitutions, ঠিক আছে। তো ফেডারেল মানে কি, ফেডারেল মানে কি, দেখো it is a two form of government, তুমি লিখতে পারো two form of the government, ঠিক আছে। টু ফর্ম অফ গভর্নমেন্ট বলতে কি বোঝায়, গভর্নমেন্ট দুটি প্রধানত, একটা তো স্টেট মানে এখানে কান্ট্রি দাও, হ্যাঁ, স্টেট মানে ইন্ডিয়ার কথা বলছে। তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আর একটা স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। ঠিক, তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, তো এখানে টু ফর্ম অফ গভর্নমেন্ট চলে। তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে আছে, আর একটা স্টেট গভর্নমেন্ট আমাদের কাছে স্টেট গভর্নমেন্টও আছে। যদি আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট দেখি তো কে আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট শুভেন্দু অধিকারী। আর যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখি তো কে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট PM নরেন্দ্র মোদি, ঠিক আছে। তো আমি এটা মিটিয়ে দিলাম, নোট করে নেবা, মোদি, PM মোদি, ঠিক আছে। তো আমার কাছে সেন্টারও আছে স্টেটেরও আছে, ঠিক আছে। তো যদি আমি এক্সাম্পল দিই, এটা এক্সাম্পল যদি আমি দিই তাহলে কি হবে, এক্সাম্পল এটার কি ফেডারেলে যদি আমরা এক্সাম্পল দিই কি হবে, ইন্ডিয়া
তারপরে ইউএসএ। অ্যান্ড আমরা যদি অপরটা ইউনিটারি কনস্টিটিউশনস দেখি, তো ইউনিটারি কনস্টিটিউশনে হচ্ছে হ্যাঁ একটাই ফর্ম অফ গভর্নমেন্ট থাকে, সিঙ্গেল ফর্ম অফ গভর্নমেন্ট, যেমন কি সিঙ্গেল ফর্ম অফ গভর্নমেন্ট বলতে এখানে ব্রিটিশ কনস্টিটিউশনের কথা দেখো, সিঙ্গেল ফর্ম ব্রিটিশ, এখানে সিঙ্গেল ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলছে। তো সিঙ্গেল ফর্ম অফ গভর্নমেন্ট এখানে ব্রিটিশ থাকে, এক্সাম্পল যদি ব্রিটিশ যেটা রিটেন অ্যান্ড শ্রীলঙ্কা যেটা এটা আনরিটেন থাকে, আনরিটেন, আর এটা রিটেন, ঠিক আছে। তো এখানে সিঙ্গেল গভর্নমেন্ট থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টই কি করবে ইউনিটারি থাকে। এখানে ইউনিটারি কনস্টিটিউশন বলতে সিঙ্গেল গভর্নমেন্ট থাকে, একটাই যেটা গভর্নমেন্ট থাকবে ওটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। হ্যাঁ, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। তো যদি আমি এক্সাম্পল, তো ব্রিটিশে আছে, শ্রীলঙ্কাতে আছে। হ্যাঁ, তো যদি ব্রিটিশে দেখি, তো ব্রিটিশে আমরা পড়লাম কি, দেখো ব্রিটিশে আমরা পড়লাম কি, দেখো ব্রিটিশে কি আছে, ব্রিটিশ গভর্নমেন্টটা হচ্ছে দেখো কি আনরিটেন কনস্টিটিউশনস। হ্যাঁ, আনরিটেন কনস্টিটিউশনস, বাট কি ওটা আনরিটেন কনস্টিটিউশনস আছে, তা ওটা কি ইউনিটারি কনস্টিটিউশনস। আর আদার হ্যান্ড দেখো, তুমি দেখো এখানে শ্রীলঙ্কা রয়েছে, ফির এটা রিটেন কনস্টিটিউশনস, ঠিক আছে। তো এখানে দুটোই এক জায়গায় রয়েছে। এবার নেচার অফ কনস্টিটিউশন যদি বলা হয় যে আমাদের নেচার অফ কনস্টিটিউশনস কি, তো অ্যাকর্ডিং টু নেচার অফ কনস্টিটিউশনস, ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ওকে। হ্যাঁ, তো যদি নেচার অফ কনস্টিটিউশনস দেখি, তো অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। অ্যাকর্ডিং টু, যদি আমরা নেচার অফ কনস্টিটিউশন দেখি, অ্যাকর্ডিং টু, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ডক্টর বি আর আম্বেদকর, হ্যাঁ, ও কি বলছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি, ও আবার কি বলছে আমাদের বি আর আম্বেদকর। হ্যাঁ, কারণ কি ছিল, হে হি ড্রাফট কনস্টিটিউশনস কমিটি, ওহো, কনস্টিটিউশনস কমিটি চেয়ারম্যান, ছিল, ঠিক আছে। তিনি কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে, তিনি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলছে ফেডারেল কনস্টিটিউশনস। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনসকে ডক্টর বি আর আম্বেদকর কি বলছে, ফেডারেল কনস্টিটিউশনস। হ্যাঁ, তবে যদি আমরা সুপ্রিম কোর্টকে দেখি, কারণ সুপ্রিম কোর্ট তো আমাদের শেষ বিচার, তার উপরে তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তিনি যেটা বলবে ওটাই রুল ইন্ডিয়াতে এক্সিস্ট করবে, সুপ্রিম কোর্টের বড় আর কেউ না। যদি সুপ্রিম কোর্ট আমাদের ইন্ডিয়াতে, যদি সুপ্রিম কোর্টের কথা শুনি যে সুপ্রিম কোর্ট কি বলছে, তো সুপ্রিম কোর্টও বলছে, সুপ্রিম কোর্ট বলছে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে ওটা ফেডারেল রয়েছে, ফেডারেল কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ আ ফেডারেল কনস্টিটিউশন, ওকে। ফেডারেল কনস্টিটিউশন আমরা এখানে পড়লাম। দেখো ফেডারেল কনস্টিটিউশন কি, ফেডারেল কনস্টিটিউশন টু ফর্ম অফ গভর্নমেন্ট থাকবে, একটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে কারো সমস্যা বলো, এখানে কারো সমস্যা? দেখো আমরা আজকে এই মুহূর্তে এখানে ইতি করছি। তোমাদের কালকের যে ভিডিও বা যে নেক্সট ভিডিওটা হবে, সেই ভিডিওটা হবে তোমাদের টপিক থাকবে প্রেমবেল। আর আমরা মেজরিটি চ্যাপ্টার করবো না, যখন পার্লামেন্ট চ্যাপ্টার করব তার 10 মিনিট থেকে 20 মিনিট লাগবে, সে সময় আমি টাইপ অফ মেজরিটি দেখিয়ে দেবো। কিন্তু কালকে অর্থাৎ নেক্সট দিন যেটা ক্লাস হবে সেটা হবে প্রেমবেলের ওপরে। তো আজকে এই মুহূর্তে ইতি করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পাশে থাকবে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।